আহ কি বলবো আসলে বলেন? জাতে বাঙালি তো আমরা, স্বর্গে গেলেও ধানও ভানি। মানে এখনকার দৃশ্যপটগুলা জাস্ট হচ্ছে ক্যারেক্টার পরিবর্তন হইছে আর কিছুই না। দল পরিবর্তন হইছে, দৃশ্যপট একই। তবে এই মুহূর্তে এই ধরনের কর্মকাণ্ড আওয়ামী লীগের জন্য আ পজিটিভ হচ্ছে না। আমি মনে করি নেগেটিভ হচ্ছে। কারণ এই সকল এক্টিভিটিজে কি হচ্ছে, বাংলাদেশে আওয়ামী লীগ করত। বাট ভালো মানুষ, অনেক মানুষই আছে ভালো মানুষ আওয়ামী লীগ করছে। তারা কিন্তু এসব এক্টিভিটিজের কারণে একটা বিপদে পড়ার সম্ভাবনা আছে। কারণ কি? আমেরিকাতে বইসা আজকে যেই ঘটনা আওয়ামী লীগ করছে, আমি আগেও এটা নিয়ে না করছি, বাট আজকে যেই ঘটনাটা হইছে এটা কখনো পজিটিভলি হচ্ছে না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন একটা ক্যারেক্টার, উনাকে সমালোচিত করা এত সোজা না। যদি এটা পলিটিক্যাল রাজনৈতিক কোনো সরকার হতো, তাহলে হয়তো এই ঘটনাটা কোথাও না কোথাও একরকম হয়তো মেনে নিতাম। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আপনারা জানেন যে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিউ ইয়র্কে পৌঁছেছেন। আর তার সাথে সফরসঙ্গী যারা আছেন তারা কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউ ইয়র্ক সময় রাত 10টা 10 মিনিটে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তো আগে থেকেই একটা ঘোষণা ছিল, সেই ঘোষণার জন্য আবার পাল্টাপাল্টি ঘোষণা ছিল। তো সেইটারই বাস্তবতা আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমনকে কেন্দ্র করে আজকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে একদিকে আনন্দ সমাবেশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং কি আরও অনেকে সেখানে, এবং পাশাপাশি একই সঙ্গে সেখানে ব্যাপক বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। একদিকে মানে পজিটিভ, আরেকদিকে নেগেটিভ, মানে চিল্লাওয়ালা একটা অস্থির পরিবেশ সেখানে তৈরি হয়েছিল। দুই পক্ষই পাল্টাপাল্টি স্লোগান দিচ্ছিল, একে অন্যকে উত্তেজিত করারও চেষ্টা করতেছিল। তো দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগানে মুখরিত হয়ে ওঠে, মুখরিত না, বিষয়টাকে ক্যাচাল আওয়াজ, বাঙালি বোঝেন না, চিল্লাবাল্লা ক্যাচ ব্যাচ ক্যাও ব্যাও, একটু গোটা টার্মিনাল এলাকা। সন্ধ্যা থেকেই জেএফকে বিমানবন্দরে জড়ো হয়ে ডক্টর ইউনূসকে বরণ করতে এসেছিল যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আনন্দের স্লোগান দিয়েছে। অপরদিকে সন্ধ্যা থেকে টার্মিনালের আরেক পাশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনগুলো প্রতিরোধের লক্ষ্যে প্রতিবাদ সহ বিক্ষোভ প্রদর্শন করেছে। জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডিএম সালাউদ্দিন, তারা বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানানোর পর মোটর শোভাযাত্রা সহকারে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ম্যানহাটনের অভিজাত হোটেলে নিয়ে যাওয়া হয়। যাওয়ার সময় তিনি রাস্তার দুই পাশে দুই দৃশ্য এই প্রথমবারের মতন তিনি অবলোকন করেছেন। আর এখানে আজকে আপনার আগামী 27শে সেপ্টেম্বর সকাল 10টায় সাধারণ পরিষদের অধিবেশনে তিনি ভাষণ দিবেন। ওই দিনও আবার আওয়ামী লীগ বিএনপির একটা পাল্টাপাল্টি সমাবেশ আছে। আর এই বিষয়গুলোকে ফোকাসে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরাপত্তায় সেখানে বাড়তি প্রটোকল তারা কিন্তু দিয়েছে, যেন কোনো ধরনের ঘটনা সেইখানে না ঘটে। তবে এগুলা ঘটাইয়া আদৌ কি কোনো কিছু হবে? আমি বরাবরই বলি, অতি তাড়াহুড়া ভালো না। অতি তাড়াহুড়া ভালো না কেন? এগুলোর একটা ইফেক্ট বাংলাদেশে থাকা সাধারণ আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তাদের উপরে পড়ে। আমেরিকায় অনেকে চলে গেছেন, অনেকে দেশ ছেড়ে পালাই গেছেন, তারা তো ভালোই আছেন। আবার রাষ্ট্র ক্ষমতায় আসবেন, পয়সা টয়সা কামাবেন। এই যে দেশে যে পোলাপাইনগুলো আছে, মানুষগুলো আছে, তাদেরকে খামাখা বিপদে ফেলবেন না এইসব কর্মকাণ্ড কইরা, ঠিক আছে? কারণ খেয়াল নাই, ওই যে শামীম ওসমান আমেরিকা যাওয়ার পরে একজনে একটা ছেলের সাথে কি জানি হয়েছিল, পাল্টা রিয়েকশনে ওই ছেলের বাড়িঘর ভাঙা দিছিল ছাত্রলীগের পোলাপাইন, কোনো আগামাথা বিচার হয় নাই। তো আজকে আপনি ওইখানে বসে আপনি একটা ঘটনা ঘটাবেন, একই দৃশ্য তো সামনে আপনার বাড়িতে ঘটতে পারে, তখন আপনি কি করবেন? এগুলোর বিচার হয়েছে এই দেশে? হয় নাই। সো এই কর্মকাণ্ডগুলো করা আসলে উচিত না। এক সময় শত্রু আজকের দিনের সবচেয়ে বড় মিত্র, আবার এক সময়ের মিত্র আজকের দিনে বড় শত্রু। দেশ দুইটার নাম হচ্ছে চীন এবং ভারত। 1971-এর পর বাংলাদেশ যখন জাতিসংঘে নিজেদের সদস্যপদ আবেদন করেছিল, তখন নিরাপত্তা পরিষদের প্রধান 5টা রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্র ছিল চীন। চীন তৎকালীন সময়ে ভেটো দিয়েছিল। আর 71-এ বড় মিত্র ছিল ভারত। আর আজকের 2024-এ এসে সেই চীন পরবর্তী সময় আমাদের সদস্যপদের জন্য আর ভেটো দেয় নাই। ইভেন ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে, বৈদেশিক নিরাপত্তা থেকে শুরু করে, বিশ্ববাজারে বাংলাদেশ নিজেদের ইজ্জত রাখার জন্য, অথবা শেল্টার বলেন সব কিছু, যেগুলোর জন্য বাংলাদেশের এই মুহূর্তে দামটা একটু বেশি, সেই জায়গাতে এসে চীন হয়ে গেছে মিত্র, ভারত হয়ে গেছে ওয়ান কাইন্ড অফ শত্রুতার জায়গা জনগণের কাছে। কিন্তু
সরকারের কাছে এখনও কিন্তু ভারতের মিত্রতার জায়গাটা বেশি। তবে ভারতকে ডিঙিয়ে বাংলাদেশের বাজারে বিপুল পরিমাণ আমদানি রপ্তানির রেকর্ড কিন্তু আপনার চীনের, আর বাংলাদেশের জন্য নতুন আরও একটা সুখবর দিয়েছে, এমনকি ইতিহাসে এই প্রথমবারের মতন এমন ঘোষণা দিল চীন। আপনার আগামী 1 ডিসেম্বর থেকে বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে চীন। কত ভাগ? শতভাগ, এবং ইতিহাসে এটা প্রথমবারের মতন শতভাগ দেওয়া হচ্ছে। তবে এখানে ছোট্ট একটু শর্ত আছে। আপনার গতকালকে ঢাকার চীনা দূতাবাস এক বিবৃতিতে এই তথ্য জানিয়ে বলছে যে গত 5 সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিনি আপনার বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন। আগামী 1 ডিসেম্বর 2024 বাংলাদেশ এবং চীনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের দিন থেকে বাংলাদেশ শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা পাবে। এতে আরও বলা হয়েছে, ট্যারিফ কোটা ব্যবস্থাপনার সাপেক্ষে পণ্যের জন্য শূন্য শুল্ক ব্যবস্থাপনা শুধুমাত্র কোটার পরিমাণের মধ্যে থাকা পণ্যগুলোর জন্যই প্রযোজ্য হবে। কোটার পরিমাণ অতিক্রম করলে সেই ক্ষেত্রে আবার আপনার শুল্ক কানেক্টেড হবে। আর তথ্য অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হচ্ছে বেইজিং। গত অর্থ বছরেই শুধুমাত্র বাংলাদেশের মধ্যে চীনের কি পরিমাণ ব্যবসা হয়েছে দেখেন, 18.6 বিলিয়ন ইউএস ডলার তারা বাংলাদেশে পণ্য আমদানি করেছে। বিপরীতে আমরা কতটুকু রপ্তানি করেছি? আমাদের রপ্তানি জায়গাটা এখন খুবই ছোট। এটা হচ্ছে বাংলাদেশ থেকে চীনে রপ্তানি করা হয়েছে 676 মিলিয়ন ডলার, মানে 1 বিলিয়নও হয় নাই। এখন এটার কারণ আছে, সারা পৃথিবী জুড়েই চীনাদের ব্যবসা, যে কোনো জিনিস চীনাদের হাতে নাই এমন কোনো জিনিসে নাই। কম দামি যে কোনো পৃথিবীর যে কোনো রাষ্ট্রে চীনারা সেই মার্কেটটা দখল করছে। আমরা হয়তো আমার ধারণা সম্ভবত কেঁচু টেচু ব্যাং বং চিংড়ি মাছ অথবা সামহাও, হ্যাঁ এইগুলাই সম্ভবত আমরা করি। আমি জানি না চীনে আমরা কী কী রপ্তানি করি। দর্শক, 2020 সালে 97% বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত সুবিধা পেত। 2022 সালে শেখ হাসিনা সরকারের আমলেই সেটা 98% হয়েছিল। শুল্কমুক্ত পণ্যের মধ্যে চামড়া এবং চামড়াজাত পণ্য সহ 383টি নতুন পণ্য ছিল, আর যেটা 2024-এর 5 সেপ্টেম্বর ঘোষণা দেওয়া হলো, এটা শতভাগ করা হলো, যেটা কার্যকর হবে আগামী 1 ডিসেম্বর থেকে। এটা হচ্ছে চীনের সাথে আমাদের ব্যবসায়িক লেনদেনের। তবে এর দ্বিতীয় অর্জনে আছে ভারত। ভারতের মধ্যে আবার অধিকাংশ জিনিস চোরা পথে কারবারটা হয়ে যায়, যার কারণে অঙ্ক মিলানোটাও কিন্তু অনেকটা কষ্টকর। তা আমার মনে হয় যে বাংলাদেশ রপ্তানির দিকে আরেকটু মনোযোগী হওয়া দরকার। আমরা শুধু আমদানি করতেছি, রপ্তানির জায়গাটাতে গার্মেন্টসের পণ্য ছাড়া আসলে ওইভাবে আমরা তেমন কোনো জিনিস কিন্তু বিশ্বকে পাঠাতে পারতেছি না। গার্মেন্টসের পণ্যের বিষয়টা, এটা থেকে আসলে দেশ সেই লেভেলে ডেভেলপড হবে না। প্রতিযোগিতাশীল মার্কেট, এমনি আমাদের কোম্পানিগুলোতে নানান ধরনের ঘটনা ঘটছে, শিল্প কারখানাগুলো অস্থিতিশীল, আর এটার একটা অ্যাডভান্টেজ পাচ্ছে এই মুহূর্তে ভারত। সো আমাদের সরকারগুলোর উচিত নিত্য নতুন প্রোডাক্ট তৈরি করে যেটা বিশ্ববাজারে লঞ্চ হবে। শুধু বাংলাদেশের ভিতর বেচা তো আর আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন হবে না। বৈদেশিক মুদ্রা অর্জন করতে হলে দেশের বাহিরে আমাদের রপ্তানির জায়গাটা বাড়াইতে হবে। রাষ্ট্রগুলোর সাথে এভাবে যদি শুল্কমুক্ত কোটা একটা রাখা যায়, বা কাছাকাছি লেভেলের, যতটুকু না হলে না সুযোগ সুবিধা নিয়ে, তো সেই ক্ষেত্রে এতে হয়তো আমরা পজিটিভ অ্যাডভান্টেজ পাবো।